কিন্তু মমতা ব্যানার্জি এই চোরের দলেরা নিজেদেরকে এত স্বচ্ছতার সাথে দেখাচ্ছে। আমার মায়ের হাত থেকে শাখা ফালা কিন্তু খুলিয়েছিল। যখন অন্য কেউ বিরোধিতা করেনি, শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করবেন, তখন কেউ কথা বলেনি। সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমি বিরোধিতা করেছি, ঠিক যেভাবে আমার মুসলিম মায়ের হিজাব নিয়ে ডিস্টার্ব করে তার যেমন বিরোধিতা করি, আমার হিন্দু মায়ের শাখাপালা খুলিয়ে যে টেট পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল তারই বিরোধিতা করেছিলাম। যখন আমি কথা বলছি শাখাপালা কেন খুলিয়েছে এর যখন জবাবদিহি করছি, তখন আমি মুসলমানদের দল। আর যখন হিজাব কেন খুলতে বলেছে তার যখন বিরোধিতা করছি, তখন আমি বিজেপির দালাল। যাবো কোথায়? কোথায় যাবো বলুন? বলা ছেড়ে দেবো নাকি? আপনারা যদি বলেন হাত ছেড়ে দেন, তাও আমি ছাড়বো না। এত লোক পেয়েছি, এত লোকের ক্ষমতা ধরে বলছি। এত লোক না থাকলে, দুটো লোক থাকলে দুটো লোকের ক্ষমতা ধরে বলবো, এটাই বলবো, বলা ছাড়বো না। আপনারা কৃষক, আপনারা শ্রমিক, আপনাদের হয়ে কথা বলতে গিয়ে আপনারা বঞ্চিত, আপনারা সরকারি কর্মচারী, আপনাদের ডিএটা রাজ্য সরকার ঠিক করে দিচ্ছে না। আপনাদের পরিবারের সন্তানগুলো যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে, তারা কোনো একটা পুলিশের থেকে কোনো অংশে কম ডিউটি করছে না, কিন্তু সমকাজে সমবেতন পাচ্ছে না। তাদের হয়ে কথা বলেছি, যখন দলিতের হয়ে কথা বলেছি, আদিবাসীর হয়ে বলেছি, মুসলিম হয়ে কথা বলেছি। বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রীরা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, সেই জন্য তারা আমাকে বকলমে জেল খাটিয়েছে। তবে একটা কথা বলে যায়, এই বিপ্লবের মাটিতে দাঁড়িয়ে, এই নেত্রীপুরের পবিত্র জমিন থেকে দাঁড়িয়ে বলা যায়, আমি মানুষের জন্য কথা বলবো। একবার কেন, যদি 100 বার জেলে যেতে হয় 100 বার জেলে যাব। ওই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জি, ওই অধীর রঞ্জন চৌধুরী, এই মোহাম্মদ শরীফ বা আর যারা আছে, তাদের মাথা কাছে আমি মাথা নত করব না। 100 বার জেলে যেতে হয়, যাব। এই পবিত্র মাটিতে সব থেকে বিখ্যাত নামটা কি স্বাধীনতা সংগ্রামের মধ্যে? শহীদ মাতঙ্গিনী হাজরা, যাকে আমরা গান্ধী বুড়ি বলে না জানি, পরিচিত নাম গান্ধী বুড়ি। তার আত্মবলিদানের কথা ভুলে যাইনি আমি। দুটো যেভাবে দেশের ঝান্ডাটাকে উঁচুতে রেখেছিল। তো সুতরাং এই মাটি থেকে দাঁড়িয়ে আপনাদের বলে যায় যে কোনো অপশক্তির কাছে মাথা নত আইএসএফ করবে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে না, নওশাদ সিদ্দিক করবে না। প্রয়োজনে জেল খাটবো, প্রয়োজনে জেল খেটে দেবো হাসি মুখে। শেষ করব একটা স্বাধীনতা সংগ্রামীর জীবনী বলবো। এটা পবিত্র মাটি, বিরোধের মাটি, বিপ্লবী মাটি। এখানে একটা স্বাধীনতা সংগ্রামীর জীবনী বলে আমি বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমাকে 42 দিন জেল খাটিয়েছে, পুলিশ কাস্টডি, জেল কাস্টডি করিয়েছে, টোটাল মিলিয়ে 42 দিন। তো আমি যখন প্রেসিডেন্সি জেলে ছিলাম, তখন কিছু কিছু পেপার পেতাম, পড়তে পেতাম। মানে তখন সময় যেত না, অ্যাড যে দেয় না, তখন অ্যাডগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম। সময় কি করে পার করবো ভাই? যে অ্যাড দেয়, এখন তো অ্যাড হলে এড়িয়ে যায়, তখন অ্যাডগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম। তো এরকম পেপার পড়তে পড়তে এক স্বাধীনতা সংগ্রামীর জীবনী পড়লাম, শহীদ গোপীনাথ সাহা। শহীদ গোপীনাথ সাহা, তার আমাদের শ্রীরামপুরে বাড়ি। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন তৎকালীন কলকাতার যিনি নগরপাল, অত্যন্ত অত্যাচারী ব্রিটিশ নগরপাল ছিল, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, যারা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলতো, তাদেরকে মারধর করত, অত্যাচার করত। শহীদ গোপীনাথ সাহা বেশি বয়স নয়, আমার থেকেও 10-12 বছরের ছোট বয়স ছিল। অর্থাৎ 19-20 কোটা তিনি করেনি। 19 বছর বয়সী তিনি ক্ষিপ্ত হয়েছিলেন যে আমার দেশের নাগরিকদের উপরে এইভাবে অত্যাচার করছে। তিনি খুঁজতে লাগলেন যে বেটা অত্যাচার করছে, নগরপাল কি মেরে দেবো। এই যে সাহস, নগরপাল কি মেরে দেবো। তো টপ মানে রেখি করতো, অর্থাৎ কি করতো, রেখি শব্দটা তুলে নিচ্ছি, নজরে রাখতো। কারণ ওই নগরপালের সবসময় তো সিকিউরিটি নিয়ে ঘুরতো, কখন সিকিউরিটি ছাড়া ঘোরে। শহীদ গোপীনাথ সাহা দেখলেন যে ও বেটা সকালে যখন মর্নিং ওয়াক করে, তখন সেই অর্থের কাছে সিকিউরিটি থাকে না। তা ডাকার পরে আক্রমণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত লক্ষ্যভ্রষ্ট হয়ে একজন বিদেশি নাগরিককে আঘাত হয়ে সে মারা যায়। আর আমাদের শহীদ, আমাদের বীর, আমাদের যোদ্ধাকে ধরে নিয়েছিল। বিচার হয়, ডেট পরে বিচার হতে হতে ওনার সালটা মনে পড়ছে না, 18ই ফেব্রুয়ারি সম্ভবত 1905-এর দিকে হবে, আমার মনে পড়ছে না সালটা এই মুহূর্তে, ওনার ফাঁসির দিন ঘোষণা হলো। অর্থাৎ ওই দিনকে রায় হলো, 18ই ফেব্রুয়ারি রায় হয়েছে, মার্চের 1 তারিখে
ফাঁসি হবে। তাহলে এই 18 ফেব্রুয়ারি থেকে মার্চের 1 মধ্যখানে কটা দিন থাকছে? 13-14টা দিন। আমাদের হলে কি বলতাম, এত বড় বড় ভাষণ যাই দিক না কেন, যদি আমার 13 দিন পরে ফাঁসি হয়ে যাবে তাহলে কি হতাম? খাওয়া দাওয়া ছেড়ে দিতাম স্বাভাবিকভাবে, যে 13 দিন পরে আমার মৃত্যু অনিবার্য, আমার ব্রিটিশদের হাতে আমার ফাঁসি হবে 13 দিন পরে। কি করতাম আমরা? খাওয়া দাওয়া ছেড়ে স্বাভাবিকভাবে একটু শুকিয়ে আসতাম। কিন্তু আমার স্বাধীনতা সংগ্রামী, আমার দেশের বীর যোদ্ধা, কেন সেই বীর যোদ্ধার জীবনী আপনাদেরকে বলছি। এই মেদিনীপুরের মাটিতেও কিন্তু গান্ধীজি এসে প্রায় 3 থেকে 4 দিন অবস্থান করেছিল এই মহিষাদলে। আপনারা অনেকে ইতিহাস জানেন বা অনেকে জানেন না, আপনাদের জানিয়ে দিয়ে যায়। গান্ধীজিও কিন্তু এসেছিল আপনাদের এই বিপ্লবের মাটিতে। এই বিপ্লবের মাটিতে এসে ওই বিপ্লবের ইতিহাস আপনাদেরকে জানাতে চাই। আশা করছি এখানে যারা আছেন তার 99% মানুষের কাছে ইতিহাসটা নতুন, কিন্তু আমাদের যোদ্ধাদের, আমাদের বীরেদের, আমাদের দেশকে রক্ষার জন্য, ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য যেভাবে বীর যোদ্ধাদের আত্মবলিদান ছিল, আমাদেরকে জানা দরকার। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, তাদের আত্মবলিদানকে সার্থক তাহলে হবে। সেই জন্য বলছি। তো এই 12-13টা দিন মধ্যখানে সময় পেয়েছিল, তিনি ভয় পেয়ে যাননি। তিনি মুচলেখা দিয়ে ব্রিটিশদের কাছ থেকে ক্ষমা চাননি বা আমাকে ছেড়ে দাও, আমি হুজুর তোমাদের হয়ে কাজ করবে, কথা বলেনি। তিনি কি করেছিলেন? এই মধ্যখানে যে স্বল্প টাইম পেয়েছিল, ব্রিটিশদেরকে এটাই বার্তা দিতে চেয়েছিল যে তোমরা আমাদের ভারতীয়দেরকে জানতে পারোনি, এখনো চিনতে পারোনি। দেশের জন্য, মাতৃভূমির জন্য হাসতে হাসতে আমরা ফাঁসির কাটে চলে যাব, ফাঁসির দড়ি গলায় লাগিয়ে নেব। ওই স্বল্প দিনে তিনার শরীরে কসরত, এখন তো মাল্টি জিম টিম হয়ে গিয়েছে, এখন তো অত্যাধুনিক মেশিন হয়েছে, কিন্তু তিনার শরীরে তিনার তো বেশি কিছু সামানপত্র ওখানে ছিল না, কিন্তু তিনার শরীরে কসরত করে 5 পাউন্ড ওয়েট বাড়িয়ে নিয়ে ব্রিটিশদেরকে বার্তা দিয়েছিল যে ভারতবর্ষের সন্তানকে ফাঁসি দিয়ে এই লড়াইকে তুমি আটকে রাখতে পারবে না। তাই মাতৃভূমি জন্য যারা লড়াই করেছিল, আর সেই লড়াকুর যোদ্ধাদের নাম, মেদিনীপুর যোদ্ধাদের নাম আসলে মেদিনীপুরকে উপেক্ষা করা যায় না। এই বিপ্লবের মাটি থেকে দাঁড়িয়ে সেই শহীদ গোপীনাথ সাহার কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদানের জন্যই আমরা সংবিধান পেয়েছি। দলিত তার অধিকার পেয়েছে, আদিবাসী তার অধিকার পেয়েছে, মুসলিম তার অধিকার পেয়েছে, ছাত্র তার অধিকার পেয়েছে, সরকারি কর্মী তার অধিকার পেয়েছে, মৎস্যজীবী তার অধিকার পেয়েছে, কৃষক তার অধিকার পেয়েছে, শ্রমিক তার অধিকার পেয়েছে। সর্বোপরি আপনি আমি নাগরিক, আমরা আপনার আমার অধিকার পেয়েছি। আর এই বিজেপি সরকার, বর্তমান শুভেন্দু অধিকারীদের সরকার দলিতের উপরে আক্রমণ করছে, আদিবাসীর উপরে আক্রমণ করছে, মুসলিমদের উপরে আক্রমণ করছে, কৃষকদের উপরে আক্রমণ করছে, শ্রমিকদের শ্রম চুরি করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাই লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আগিয়ে আসুন। কে দলিত, কে আদিবাসী, কি মুসলিম, কে কৃষক, কে শ্রমিক দেখার দরকার নাই। আপনার অধিকার যারা হনন করছে তাদের বিরুদ্ধে ভোটটা দিয়ে তাদেরকে পরাস্ত করে আমাদের পক্ষ থেকে মে মাসের 25 তারিখে পার্লামেন্টে আমরা মহিউদ্দিন মাইকে পাঠাবো। আমি কৃষক আমার হয়ে কথা বলবে, আমি শ্রমিক আমার হয়ে কথা বলবে, আমি দলিত আমার হয়ে কথা বলবে, আমি আদিবাসী আমার হয়ে কথা বলবে, আমি মুসলিম আমার হয়ে কথা বলবে। সর্বোপরি আমি ভারতীয় নাগরিক, আমার যে রাইটস গুলো আছে সেগুলোকে বাস্তবায়নের জন্য পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে। দেখুন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু ভাববেন। ভোটের জন্য তুই দলিত, তুই আদিবাসী, তুই মুসলমান করে ভাগ করে নিচ্ছে, আর ভোট মিটে গেলে সব ব্যাটারা গায়েব হয়ে যাচ্ছে। শেষ কথা বলবো, আচ্ছা আপনারা এখানে কি কৃষিকাজের সাথে বেশি যুক্ত না কলকারখানার সাথে, মানে শ্রম অন্য মানে ইন্ডাস্ট্রি বেল্টের জন্য? আচ্ছা, কারা কৃষিকাজের সাথে যুক্ত, হাত তুলবেন না? বেশি হাত উঠলেন, তাহলে অল্প মানুষ, তাহলে এটা বন্ধ করে দিয়ে আজকে কৃষকদের নিয়ে বলে। হ্যাঁ, আচ্ছা কৃষকদের নিয়ে কয়েকটা পয়েন্ট কথা বলবো, কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলুন তো। আচ্ছা।